Thank you, viewers, for watching our program. ডাক্তার সাহেব, আমরা এখন আমাদের সমাজে অনেক লোক দেখতেছি এই ডেমেনশিয়াতে ভুগতেছে, শুধু দেশেও ভুগতেছে, এদেশেও ভুগতেছে। কারণ আমরা যখন ছোটো ছিলাম এই ধরনের নামই শুনি নাই, বা হয়তো আমরা এই লাইনে ছিলাম না। তো যেমন ডেমেনশিয়া হলেই যেসব এই বৃদ্ধ বা যে এরা মনে করে তারা সমাজের জন্য একটা বোঝা, পরিবারের জন্য বোঝা। বাংলাদেশে অনেককেই তারা এই তাদের ফ্যামিলির ছেলে মেয়েরা রাখতেছে না, তারা দিচ্ছে আপনার বৃদ্ধাশ্রমে। এখানে ইন্ডিয়াতেও প্রচুর আছে, কিন্তু আমাদের বাংলাদেশি কালচারে এগুলা একেবারেই কম ছিল। তো এইটা আমাদের এই ডেমেনশিয়া আমাদের লাগতেছে বা বাড়তেছে, এবং কিভাবে এটা বন্ধ করা যায়, এটার কোনো রোগ আছে কিনা? হয়তো আগে ছিল তখন এটা প্র্যাকটিস ছিল না, সমাজে প্রচলিত ছিল না, হয়তো আগেও ছিল। বা আগে তো ডেমেনশিয়া হওয়ার আগেই লোকজন মারা গেছে, বয়স হওয়ার আগেই মারা গেছে, তো ডেমেনশিয়া হওয়ার সহ্য কোন জায়গায়? আজকাল এখন মানুষের চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, মানুষ সচেতন হয়েছে, মানুষ দীর্ঘায়ু লাভ করছে। এই যে আগে এভারেজ আসছিল 50-60 বছর গড় আয়ু, এখন 70-80 হয়ে গেছে। কাছে কাছে মানুষ বেশি বাঁচব, ডাইমেনশিয়া বেশি ধরা পড়ছে। ডাইমেনশিয়া সবচেয়ে বড় সমস্যা হলো বাপ তার ছেলেরে চিনে না, এটার খুব খুব ইম্পর্ট্যান্ট জিনিস। আবার আশপাশের লোক আপনারে আমি চিনি, এটা খুব দুঃখজনক। তো ছেলে মনে করে বাপে আমার চিনে না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসি গিয়া, বাপ আমারই চিনে না, এটা মনে করি এটা কোন ধরনের কথা। আসলে ডাইমেনশিয়ার লক্ষণ এগুলা, নিকটাত্মীয়রে চিনে না, দুশ্মন রেখে চিনব। আমার ফ্রেন্ড, দেশের নাম পাওয়ার দরকার নেই, উনি আইয়া কইল আব্বা, আমি কয় আব্বা কি তুমি তো বাতি যা, আমি কারণ আমি চিনি বাতি যা তোমার চিনি, বুঝছেন? তারপর ওনার ছেলে বউ ইয়া কইল আব্বা চিনি নি, কয় তোমার চিনি, তুমি তো ছেলের বউ। আর ছেলে কয় আব্বা আমার চিনছ নি, কয় না চিনলাম না তো, তুমি কাপড়টা। এইগুলো সমস্যাটা। ডাইমেনশিয়া নিকটাত্মীয় চিনতে ভুল করে, অর্থাৎ ব্রেনের যে ফাংশন, নিউরো ফাংশন, যেটা স্নায়বিক ফাংশন, এটা দুর্বল হয়ে যায়, তার সিঁড়ি যায়, জোড়া লাগে, শর্ট সার্কিটের মতো। যে কারণে এগুলা ভুল টুল হয়, এগুলো ক্ষমা সুন্দর দিশে দেখতে হইব। বাপে যদি ছেলে না চিনে, ছেলে বুঝতে হইব এটা অসুখের কারণ। আর বৃদ্ধাশ্রম দেওয়াটা মোটেই ঠিক না। আসলে আমাদের কালচারে, সমাজে, সোসাইটি, আমাদের যে পারিবারিক বন্ধন, আমাদের পিতামাতা আমরা লালন পালন করছে, জন্ম দিছে, লালন পালন করছে, বরণ পোষণ করছে, লেখাপড়া শিখাইছে, এবং এখন ছেলের উচিত নয় বাবার নিয়ে বৃদ্ধাশ্রমে রাখি দেওয়া। এটা একসেন্সে খুব ভালো, বৃদ্ধাশ্রম লুকাপটা করলো, কিন্তু আমাদের সামাজিক বন্ধন, রীতিনীতি, কালচার, আমাদের কৃষ্টি সংস্কৃতি আসলেই খুব বেমানান। আমার খুব কষ্ট লাগে শুনলে যে ছেলে তার বাবারে নিয়ে রাখি হলো বৃদ্ধাশ্রমে। এইগুলো ইংল্যান্ডও কিছু কিছু ক্ষেত্রে আছে, আমি দেখছি। তো দেশেও এগুলো শুরু হয়েছে। একদিকে ভালো, জিনিসটা শুনতে ভালো লাগে, আবার খুব দুঃখ লাগে, কষ্ট লাগে যে এখন বাপরে ছেলে মেয়ে নিয়ে, ছেলের বউ নিয়ে রাখি এলো বৃদ্ধাশ্রমে। এটা তো নির্বাসিত জীবন। হ্যাঁ, এই বয়সে তো ছেলে মেয়ে তার কাছে রাখা উচিত, তার আপন, তার বাবা মা বৃদ্ধ অবস্থা, দাদা দাদি যেই থাক, তার কাছে রাখা উচিত, লালন পালন, বরণ পোষণ এবং যত্ন সেবা করা উচিত। এটা খুব ইম্পর্টেন্ট। এই যে সামাজিক মায়া, মমতা, বন্ধন যেটা আগে ছিল, মানুষের খাবার দাবার হয়তো কম ছিল, কিন্তু মায়া মমতা বেশি ছিল, আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, মানে এগুলা মানে কোনো ধরনের হিসাব দিয়ে হওয়া যেত না, কত মায়া ছিল মানুষের প্রতি। যারা দাদারে পাইছে, দাদি পাইছে, নানা পাইছে, নানি পাইছে, এগুলা যেমন আমিও নানি বাড়ি গেলে আমার নানি আমার লাগে আলাদা কাপ, প্লেট সব রাখতো, এগুলো বাইর করতো। আমি 6 মাসে গেলো এগুলো বাইর করতো, 1 বছর পরে গেলো এগুলো বাইর করতো। এই যে ছোটো একটা জিনিস, কিন্তু কত মায়া। এই যে মায়া, মমতা, স্নেহ, মমতার যে বন্ধন, এটা কিন্তু বিচ্ছিন্ন করা ঠিক নয়। আপনি দায়িত্ব রাখতে পারেন না। আপনার পিতা, আপনার মাতা বৃদ্ধ হয়েছেন, ডাইমেনশিয়া হোক, যাই হোক, ডাইমেনশিয়া মানে বল পড়ে, এর জন্য কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে। আমি আসল জায়গায় আসি এখন। হোমিওপ্যাথি কিছু ওষুধ আছে যেগুলো সে খাওয়ার পরে অনেকটাই স্বাভাবিক হবেন, উনি পুরাপুরি বসে না হইলেও অনেকটা
ভালো হবেন। যেমন ছেলেরে চিনবেন না ছেলে চিনবেন, মেয়েরে না চিনলে মেয়ে চিনবেন, তখন একটা পজিটিভ হবেন উনি। আমার মনে হয় হোমিওপ্যাথি কিছু কিছু ঔষধ আছে যেগুলো স্নায়ুর কাজ করে, ব্রেনের কাজ করে, এগুলা নির্ধারিত ঔষধ। যেমন ক্যালিপস খুব ভালো কাজ করে, সাইলিসিয়া খুব ভালো কাজ করে, আরও কিছু কিছু নার্ভ গঠিত ঔষধ আছে যেগুলো বুঝতেইব রুগীর কোনটা সমস্যা আছে। এখন যদি রুগীর কনস্টিপেশন থাকে তাহলে নাক্স ভূমিকা খাইতেইব। এগুলা ডায়াগনোসিস যদি একজন ডাক্তার করেন, আমার মনে হয় ডাইমেনশিয়া ভালো হবেন। আমার এই ইংল্যান্ডেও উনি মারা যেত 2 দিনের ভিতরে, ডাক্তার হসপিটাল বিদায় করছে, নাম বলা দরকার নাই। এরপর উনি 2 মাস আরও বাঁচছেন আমি ওষুধ দেওয়ার পরে। নাম করা একজন লোক, নাম করা কমিটির একজন প্রতিনিধি, আমি নাম বলা দরকার নাই। উনি 1 মাস 2 মাস পরে যে খুশি হয়ে আমার প্যাকেটটা দিয়ে গেছেন। আমি বললাম আপনি তো আমার বন্ধু মানুষ। কয় না, আমার তো অনেক উপকার হয়েছে। যেখানে 2 দিন উনি বাঁচার কথা, ডাক্তার কইছে উনি 2 থেকে 3 দিন, সেই জায়গায় তারা 2 মাস আয়ু পাইছেন। এবং ডাইমেনশিয়া ছিল ওনার। আমি বসার পরে আধা ঘন্টা পরে কিন্তু ওইটা ডাক্তার সাহেব আপনি এখনও গেছেন না নিয়ে কইছেন আমার, কইছেন ডাক্তার সাহেব আপনি এখনও গেছেন না নিয়ে। তখন তাই বুঝলাম ওনার ব্রেনে কাজ করেন, আমার চিন্তা এখনও। যেখানে তারা সবাই মিলিয়া কোরআন শরীফ পড়তেছে, ডাক্তার সাহেব কইছে মাত্র 2 দিন সময়। তাইলে ওষুধে কাজ করবে না কেন? আপনি নিয়ত করেন, চেষ্টা করেন, দোয়া করেন, ঔষধ যদি আপনার নিকটাত্মীয় যেই থাক তাহলে সেবন করাইলে ভালো ফল হবে, এটা হবে। ডাইমেনশিয়ার ভালো রেজাল্ট আছে হোমিওপ্যাথি ওষুধে। আমি আমার নিজের পক্ষে লাগে কইতেছি না, ব্যবসা লাগে না। এটা খুব বেশি দরকার হোমিওপ্যাথিক ওষুধ এইসব ক্ষেত্রে। অ্যালোপ্যাথিক ওষুধ খুবই দরকারি ওষুধ, খুবই ইম্পর্টেন্ট ওষুধ। সারা পৃথিবীতে এইটা নিয়ে গবেষণা চর্চা আছে, পয়সা খরচ হয়, অবশ্যই দরকারি ওষুধ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ খুব বেশি কাজ করে, যেমন ডাইমেনশিয়া, নার্ভে কাজ করে। এই ক্ষেত্রে আপনি হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন, খুব ভালো ডাইমেনশিয়ানের ব্যাপারে। ডাইমেনশিয়া যার হোক, আবার পৃথিবীর বিখ্যাত ব্যক্তি হলো ডাইমেনশিয়া হয়েছে, উনি নিজের রোডও চিনত না, পৃথিবীর বহু মানুষ আছে নিজের নাম পর্যন্ত জানতো না। এমন লোক আছে পৃথিবীর নাম করা লোক যার নিজের নাম হতো ভুলে গেছিল ডাইমেনশিয়া হইয়া। কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিল, উনি নিজের নাম ভুলে গেছিল, তারপরে বুঝে ফিরে আইসে আবার। স্পেশালি মেডিকেল জার্নাল বলতেছে ইট ইজ নট এ স্পেসিফিক ডিজিজ, এটা কোনো ডিজিজ নাই। ইট ইজ জেনারেলি ইম্পেয়ার্ড দ্য অ্যাবিলিটি অফ দি রিমেম্বার, থিঙ্ক অ্যান্ড মেক ডিসিশনস টু ডু এভরিডে অ্যাক্টিভিটিস। সেই ইম্পেয়ার্ড তার অনেক থিঙ্কিং, তার ডিসিশন মেকিং সবগুলো নষ্ট হয়ে যায়। Dementia is a syndrome linked with an ongoing decline of brain functioning. আপনি বলছেন যে ব্রেইন ফাংশনিং হয় না, ব্রেইন ফাংশনিং generally is considered a symptoms that occurs when brain cells stop thinking and working properly. আর আমাদের সমাজে আমি সেদিন এক বাসাতে বেড়াতে গেলাম, শুনলাম একজন বৃদ্ধ লোক, ওনার ছেলে এবং ছেলের বউরা তারা তাকে ভালোভাবে ট্রিট করতেছে না বিকজ অফ দ্য ডাইমেনশিয়া। কারণ অনেক ডাইমেনশিয়া সে কী করে আপনার প্রস্রাব বা পায়খানা অনেক সময় করে নেয় এই কাপড়ের মধ্যে। দেশে ওইভাবে হয়, এইভাবে হওয়ার পরে একটা বোধহয় কোন এক এরিয়ায়, প্রবাবলি এই চিটাঙ্গের পাশে নোয়াখালী বা কোন এরিয়ায় একটা মেয়ে তার বাবাকে মারছে, মারার পর বাবা মারা গেছে আর কি। এই অবস্থা এই কাজে দুর্ভাগ্যজনক যে বাবা, যে জন্মদাতা বাবা, জন্মদাতা মা, তাদেরকে যদি আমরা নেগলেক্ট করি, এটা আমাদের জন্য এই পৃথিবী তো ভালো না, এবং পরবর্তী পরবর্তী জীবনেও যেন পড়াকালেও আমাদের জন্য খুব ভালো খারাপ লাগে আমাদের। এই কাজেই আপনি কি বলেন এদের যারা এই ধরনের আচরণ করে? না, তাদেরকে মায়া মমতা স্নেহ মমতা দিয়া বন্ধনে আবদ্ধ করে রাখতে হইব, পরিচর্যা করতে হইব, ধৈর্য ধরতে, কষ্ট স্বীকার করতে হইব। সীমাহীন কষ্ট হইতে পারে, কিন্তু কষ্ট স্বীকার করতে হইব, এছাড়া কোনো পথ নাই। আর যেটা কিছু কিছু হোমিওপ্যাথি ঔষধ যেহেতু ভালো কাজ করে, আমার মনে হয় এটা দিয়ে একটু উপকার হবে।
অনেক বেশি হইতে পারে এবং আংশিকও হইতে পারে, তবে চেষ্টা করতে করা উচিত। আমি আশা করব এই যেসব পরিবারে বৃদ্ধরা যারা ডায়াবেটিসের সাথে ভুগতেছেন, আপনারা এই বাবা মাকে একটু খেয়াল করেন এবং দরকার হলে এই হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি যেটাই এই যেটা কাজ করে ওটা দেন, যার ফলে আমরা চাই না আমাদের আপনজন এভাবে নেগলেক্ট হোক তার শেষ বয়সে। এবং আমি আপনারাও একবার আমাদের শেষ বয়সে আসবে, আমাদের বাচ্চারা যাতে আমাদেরকে শ্রদ্ধা করে, মায়া করে, এটাই আমরা আশা করব। আর আপনারাও একদিন সেই স্টেজে যাবেন। সেই স্টেজে গেলে আপনারা যদি এইভাবে ট্রিট করে, আপনার বাচ্চারা ট্রিট করে, আপনি কীভাবে মনে করেন আপনার ইউ ক্যান ওয়্যার দি সেম শুজ অ্যাজ ইউর ফাদার ও মাদার হু হ্যাজ ডাইমেনশিয়া। ওকে ডাক্তার সাহেব, আমাদের সমাজে আরেকটা রোগ ভীষণভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছে এবং অনেক মুরব্বী যারা একটা কল নিয়ে নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি একটু স্টুডিওত মারতাম পারমনে জি মাত্রা আপনার স্টুডিও আপনার ডাক্তার সাহেব ফোন রা আপনি মাত্রা। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হোক, ওয়ালাইকুম সালাম। হোক আপনি আমি মাতিয়া জি জি আপনি মাত্রা ডাক্তার সাহেব আপনার লগে মাত্রা আমি টেলিভিশন আছে। আমি 6-7 বছর তাকিয়া যে পারকিনসন শরীরে খাপে, হাতে খাপে, ও বেমারটা আমার আইছে। আমি দেশটাকে আনিয়া হেমোপ্যাথিক খাইছি 2 মাস, বুঝছেন? আমার একই না আইছে। আমার আমি ডাক্তার দেখাইছি 2বারও, আমি দেখাইছি হসপিটাল গিয়া গিয়ে আমার চেক করছেন। যে আমি আমার প্রেসার আছে, দিয়া আছে, পারকিনসনের ঔষধ যদি আমি খাই তাই দিবা। এটা ইংলিশ ডাক্তার, তাই খুব বুঝাইয়া কইলা যে তুমি তো 5-7 বছর থাকি চল রায়, তোমার তো এমন ক্ষতি কিছু করেন না, তুমি একটা লইয়া চলি যাইতে পারবা। এটা খাইলে এটার সাইড এফেক্ট আছে, বুঝছেন? কোনটা সাইড এফেক্ট আছে হোক আপনি ওষুধ কইলা সাইড এফেক্ট আছে। আচ্ছা, তারপরে আমি বাক্কা কয়দিন পরে আমার দেশে গেছিলাম, তো আমি আমার একজনে কইলা যে একটা করাইয়া দেখো, এটা খাইলে ঠিকও, এটা দেশও ক্ষতি করে মানুষের। ওখানে বিছনা লইলে ও পরে আমি হেমোপ্যাথিক ধরছি, 2 মাস খাইছি, কিন্তু এমন কোনো ফায়দা আমি বুঝছি না। হাতও লইলে আমার জিনিস হাতটা মনে হয় আমার ছুটি পড়ি যাইব, তো বেশি খাপে আর কি। বিশেষ করে বাউয়ার তাকে আরম্ভ হয়েছে এখন কিছু কিছু ডাইনা। তো আচ্ছা, আমি একটু শেয়ার করি। আমি মেডিকেল টার্ম তো নেই এটা করছি, মেডিকেল জার্নালে যেটা হয়েছে আমি ওটা পার্কিং ডিজিজ সম্পর্কে আলাপ করতে আসলাম নেক্সট আমাদের এজেন্টটা। কারণ আমরা সমাজও অনেক মুরব্বী যারা এই যে পার্কিং ডিজিজে বুক রাখি, এই মেডিকেল টার্মে হয় পার্কিং ডিজিজ ইজ এ প্রগ্রেসিভ ডিসঅর্ডার দ্যাট এফেক্ট দি নার্ভ সিস্টেম। আপনার নার্ভ নষ্ট করে লাই এবং পার্ট অফ দ্য বডি এবং কন্ট্রোল বাই দি নার্ভস, নার্ভে কন্ট্রোল যেগুলো করে এবং ওটা নষ্ট করে লাই। যে অনেকে জানে অ্যালোপ্যাথিক ডক্টরস থিঙ্ক দ্য ডিজিজ ক্যানট বি কিউরড, এবং অ্যালোপ্যাথিক ডাক্তারে তারা মনে করে এই পার্কিনসন ডিজিজ কিওর করা সম্ভব নয়, বাট মেডিসিন মাইট সিগনিফিকেন্ট ইমপ্রুভস এই সিমটম অফ ডিজিজ। বাট কিছু কিছু মেডিসিন এটা দেওয়া এবং কিছু ইমপ্রুভ হয়। সাম অফ দি সিমটম আর স্পিচ চেঞ্জ, আপনার কেউ যে মারতে গেলে তার মাথাও লাগি যায়, আর শেকিং হ্যান্ড, ফিঙ্গার, আদার থিংস, এইটা তো আছেই। তো এই ডাক্তার সাহেব আপনার কইবা যে আপনি ফোন দিতে আউকা ডাক্তার সাহেব আনসার দিবা, আমরা একটা কল নিতে পারি। ওকে, হ্যালো ভিউয়ার্স, হ্যালো। আচ্ছা, আমি বলি আবার পার্কিনসনের জন্য হোমিওপ্যাথি ওষুধ ধৈর্য ধরে আপনি, আমার মনে হয় বাংলাদেশের ওষুধ দরকার না, এই দেশে হোমিওপ্যাথি ওষুধ যেগুলো আছে সব দেশের তাপমাত্রায় অবস্থার উপর নির্ভর করে
এই দেশের ওষুধটাই ভালো। আপনি ব্রিটেনের কিছু ওষুধ খাওয়া ভালো, পার্কিনসন হয়ে আপনি ভালো ফল পাইবা। আমি আসলে আমরা শান্তি লাগে হইলাম যে এই দেশের ওষুধ যদি আপনি খান পার্কিনসনের লাগে হোমিওপ্যাথিক ওষুধ ভালো রেজাল্ট মানে পাইবা। এবং আপনার বয়স এখন কত হয়েছে, ধরেন যদি 60-70 হয়, তারপরে তো এইসব বয়সে পার্কিনসন হইতে পারে। কোনো অ্যাক্সিডেন্ট আছে কি না, হেড ইঞ্জুরি আছে কি না, বা মানসিক কোনো ধরনের মানে কোনো সমস্যা হয়েছে কি না, এগুলো একটা আলোচনার বিষয় আছে। আর পার্কিনসন ডাক্তার সাহেব এই দেশের ডাক্তার পার্কিনসন হয়েছেন কি না, যদি পার্কিনসন রিকগনাইজ করিয়া থাকেন তাহলে পার্কিনসনের ওষুধ দিতে হইব। হোমিওপ্যাথিতে কিছু ওষুধ আছে, আপনি বাংলাদেশ না এই দেশের কিছু ওষুধ যে কোনো হোমিওপ্যাথি ডাক্তার কাছে আপনি হোমিওপ্যাথি ওষুধ ধৈর্য ধরে 2-3 মাস খাইতে পারেন। ধন্যবাদ। হ্যালো, আরেকটু নিয়ে নিই। হ্যালো ভিউয়ার্স, ওকে, লাইন কাটে গেছে। কারণ এই পার্কিনসন ডিজিজ সম্পর্কে যখন আমরা দেখলাম, আমরা যখন দেখলাম যে আপনার অ্যালোপ্যাথিক ডাক্তাররা বলতেছে যে এটার কোনো কিউর নাই, এই কোনো ওষুধ নাই, এটার ভালো হবে না, কোনো সময় কিউর হবে না, কিউর হলে সামান্য ইমপ্রুভ হবে, কিউর না বলে বলতেছে ইমপ্রুভ হবে। তাহলে আপনার এই হোমিওপ্যাথিক মেডিসিনে কিউর হবে না ইমপ্রুভ হবে? আপনি না, দুইটাই হইতে পারে। যদি আর্লি স্টেজ থাকে, কম থাকে, এটা কিওর হইতে পারে। আবার যদি বেশি হয় তাইলে ইমপ্রুভ হইতে ভালো জিনিস। আচ্ছা, 2 নম্বর হচ্ছে হোমিওপ্যাথি এমন কিছু জিনিস রোগে কাজ করে যেগুলো অন্যান্য ঔষধে কাজ করে না, আবার অন্যান্য ঔষধে ভালো কাজ করে যেখানে হোমিওপ্যাথি হয়তো ফেলও করে। কাজে আপনি এইসব রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ খুব ইম্পর্টেন্ট। ব্রেইনের ফাংশন, নার্ভের ফাংশন, বিশেষ করে ডিপ্রেশন, এই জাতীয় রোগ, মানসিক রোগ, তারপর পার্কিনসন, ডাইমেনশিয়া, এইসব ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ বেশি ভালো কাজ করে। আমার মনে হয় ধৈর্য ধরে উনি যদি 1 মাস সেবন করেন, 2 মাস এই দেশের ওষুধ, আমার মনে হয় নেক্সট প্রোগ্রামে উনি ভালো রেজাল্ট দিতে পারবেন, যে কইতে পারবেন যে আমি অনেক উপকার পাইছি। আর বাংলাদেশে আনার পরে বাংলাদেশে যাওয়া হওয়া বা আমি অনেস্টলি কইতে হয়, অনেক সময় বাংলাদেশের ওষুধের ডেট আছে কি না এগুলো বোতলে লেখা থাকে না, কিন্তু এই দেশের ওষুধের বোতলের ডেট লেখা থাকে। আপনি এক্সপায়ার ডে ওষুধ বিক্রি করতে পারবেন না, যেটা পানিশমেন্ট যেগুলো, অপরাধীগুলো, কিন্তু বাংলাদেশে এগুলো লেখা নেই। এবং বাংলাদেশের ওষুধ এই দেশে আনার পারমিশন দেয় না, ইন্ডিয়াতে আমরা দেয়। আমরা কোন জায়গায় সেটা আমরা একটা লজ্জার ব্যাপার আর কি। আসলে এই জায়গাটা আস্থা ফিরিয়ে আনতে হইব যে আমাদের ঔষধ নীতি যাতে আমরা সারা পৃথিবীতে আমরা সাপ্লাই দিতে পারি। অ্যালোপ্যাথিক তো অনেক দেশে যায়, এখন ভালো বিজনেস হচ্ছে অ্যালোপ্যাথিকের, কিন্তু হোমিওপ্যাথি ওষুধ যাতে আমরা আনতে পারতাম তাহলে দেশে কিছু পয়সা পাইতো আর আমরা কিছু সস্তায় আনতে পারতাম, কিন্তু রিকগনাইজ দিতে দিব। আমি গেছিলাম চিটাং ওষুধ আনার লাগে, কইছে আপনি নিতে হবে আপনার রিক্সে, আমরা পাঠাইতে পারবো না, পারমিশন নাই। সেগুলো তো আনলাম, পারমিশন নাই, তো আমি আনলে তো আমার রেস্ট করতে অসুবিধা দিত, তো আমি আনবো কেন। এবং আমি আনবো কেন যদি ডেট দেখে না, গ্যারান্টি দেখে না, বা এই ধরনের যদি কোনো বেজাল থেকে দেখে তাহলে তো অবস্থা খারাপ। আমার তো রোগীর আমার তো ইমেজ কমবো। ইমেজ কি আপনি if any causes of the না, এটা তো ডেঞ্জার দিতে পারে। আপনি you have to go to the court and face না, এটা স্বাভাবিক। আপনি জানেন না, আমার কথা হচ্ছে ইন্ডিয়া থেকে ওষুধ আনা যায়, পারমিশন আছে, কিন্তু বাংলাদেশ থেকে আনা যায় না, এই কথাটা আমার কথা। তাইলে বাংলাদেশে যদি এটা পারমিশন মানে বিশ্বাস হইতে দিব, তার পরীক্ষিত হইতে দিব যে লেভেল আছে, ডেট আছে, এটা কোয়ালিটি কন্ট্রোল করা হয়, তাইলে পারমিশন দিবে না। তো আমরা তো চিটাঙ্গতে ওষুধ আনতে পারতাম, চিটাং ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, আমরা আনতে পারতাম, সস্তায় আনতে পারতাম, কার্গো করে অনেক ওষুধ আনতে পারতাম, এবং এই পয়সাটা বাংলাদেশে দিত। তো আমি এখন গেছিলাম, আমি পারছি না, অনেক আইনে বিক্রি করে এই দেশে, কিন্তু এটা আইনমত সম্মত না, আমি এটা করি না। কেন করি না? মানে এটা যে কোনো সময় বিপদ দিতে পারে। আর এই দেশের ওষুধে লেভেল আছে, ডেট আছে, এক্সপায়ার ডেট দেওয়া আছে, এবং তার কোয়ান্টিটি কন্ট্রোল করে। কোনো অবস্থায় আপনি চিন্তার কারণ নাই যে ওষুধে মানে যে কোনো সন্দেহ করা যেতে পারে। আমার মনে হয় এই দেশের ওষুধ সেবন করাটা বেশি ভালো। তো
আমার স্যার আছেন সিলেটে, তাই উনি গেলে হয় ওনার কাছে ওষুধ পাবেন, আমার আর দেওয়ার দরকার নেই। আমি কিন্তু রুগী পাঠাইতাম ওনার কাছে। তো উনি উল্টা কইতেছেন আমি কেন ওষুধ দিব, ওনার কাছে খাইলে তো হয়, এখান থেকে কষ্ট নেওয়া দরকার নেই আর। ভেরি গুড। ডাক্তার সাহেব, এটা সবচেয়ে খুশির সংবাদ, হোমিওপ্যাথি ইজ এ ফর্ম অফ অল্টারনেটিভ মেডিসিনস অ্যান্ড হ্যাজ গেইনড দি পপুলারিটি ওয়ার্ল্ড ওয়াইড। যেমন বাংলাদেশও আপনার পপুলারিটি আছে, যেমন ইন্ডিয়াতেও আছে, এবং মানুষের আস্থা ফিরে আসছে। দ্যাট ইজ দ্য ওয়ান অফ দি প্লাস পয়েন্ট অফ দ্য মেডিসিন। আর এই আপনার কমিটমেন্টস অফ দি পেশেন্টকে কীভাবে আপনারা সাহায্য করতে পারেন, আপনারা অনবরত চেষ্টা করতে যাচ্ছেন। আরেকটা এই আমাদের যাওয়ার আগে সামান্য সময় যদি থাকে, আপনি একটু মাইগ্রেন সম্পর্কে, অনেক লোকগুলা মাইগ্রেনে হেডেকে ভুগতেছে এবং এটা থেকে কিভাবে মাইগ্রেন প্রচণ্ড মাথা ব্যথা এবং মানুষ অজ্ঞান হয়ে যায়। আমার কিছু রোগী আছে যারা ওষুধ দিচ্ছেন মাইগ্রেনের, আমার বন্ধু বান্ধব তারা খুব পরিচিত, খুব ঘনিষ্ঠ বড় ব্যবসা সাকসেস ব্যবসায়ী, ওনারা নিচ্ছেন, ওনারা ভালো ফল পাইছেন। এবং আমি নিজের গ্যারান্টি দিয়ে বলতে পারি হোমিওপ্যাথি 2-1টা ওষুধ আছে যেটা মাইগ্রেন চিরতরে কমে যাবে। এখানে আর কোনো আর নাই, নেগেটিভ চিন্তা নাই। মাইগ্রেন কমবে আর সাইনাসও কমবে। সাইনাস তো তাই মাইগ্রেন অনেক বেশি কষ্ট যন্ত্রণাদায়ক, হোমিওপ্যাথি ওষুধে মাইগ্রেন কমবে। কিন্তু অন্যান্য চিকিৎসা ব্যবস্থায় তারা মাইগ্রেন জাতীয় ওষুধের জন্য সারা জীবন ওষুধ খাইতে হয়, মাইগ্রেন কমবে না, কিন্তু হোমিওপ্যাথিতে ওষুধ কমবে। এবং আমি যারা কয়েকজন দিছি তারা আমার খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং প্রতিষ্ঠিত মানুষ সমাজের, তারা নিজের জন্য বা স্ত্রীর জন্য নিছেন, ভালো কাজ করছে। এটা আমার সান্ত্বনা, আমার এটা আনন্দ, হোমিওপ্যাথির জন্য এটা সুখবর। আপনাকে ধন্যবাদ। আমি দেখলাম আমার কলিগ এভরি 2 উইকস বাদে সে মাইগ্রেনে বুকে সে কাজে আসতে পারে না। তখন যখন জিজ্ঞেস করি হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়াই ডিডন্ট কাম টু দ্য ওয়ার্ক, তখন সে বলে হ্যাড মাইগ্রেন। কাজেই হোমিওপ্যাথিক হলে যারা কনস্ট্যান্টলি suffering from migraines, they will be cured. Okay. এবং কতদিন সেবন করতে হবে? কারণ আমার মনে হয় অ্যালোপ্যাথিকে তারা সাধারণত ট্যাবলেট জাতীয় কিছু খায় এবং ট্যাবলেট খাওয়ার পরে সে ঘুমাইয়ে পড়ে। লাস্ট কল আমরা নিয়ে নিই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার প্রোগ্রাম আমি দেখতেছিলাম, আর ওখানে দেখলাম যে ডাক্তারে বললেন হোমিওপ্যাথিক ওষুধে মাইগ্রেনে পরে চিকিৎসা করে যায় কি হোমিওপ্যাথি ক্লিনিক কোনানো? আপনি যদি মানে আমাদের টেলিভিশন পর্দায় আছে, আপনার সাইটে দিই নাম্বার আছে, ওই নাম্বারে আপনি টেলিফোন করলে আপনার ডাক্তারের সাথে আলাপ করতে পারেন। কারণ লেখা আছে ওই নাম্বার নিয়ে, জি ওই নাম্বার আছে, টেক্সট নাকি আছে এখানে, আমি অতটুকু জানি না, মনে হয় টেক্সট আছে ওখানে, ওই নাম্বারেই টেলিফোন করলেই আপনি ডাক্তার সাহেব অনুষ্ঠান পরামর্শ দিবেন কীভাবে ওষুধ দিলে কীভাবে ভালো হয়। কারণ শুধু আমরা না, অনেক লোকগুলা এই মাইগ্রেনে ওই ওল্ড, ইয়াং, মিডল এজ, এভরিওয়ান সাফারিং। কারণ অ্যালোপ্যাথিকে সবসময় ওই যে এক ট্যাবলেট দেয়, 2 সপ্তাহ পরে যে আমার কলিগ আমার আসে না, তো কাজে আজকে ভাবলাম যে আই শুড আস্ক মাই ডক্টর কনসালটেন্ট অ্যাবাউট দিস। উনি অনুষ্ঠান পরে কথা হয়, অনুষ্ঠান বাদেও আপনি আলাপ করতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। তো কাজে আমাদের অনুষ্ঠান এই শেষ পর্যায়ে চলে আসছে। আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে, আমার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের পক্ষ থেকে, আপনারা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, লন্ডন সহ বিভিন্ন দেশ থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং দেখবেন আশা করি, আমাদের আয়রন টিভি পক্ষ থেকে আমি ইমরান হোসেন চৌধুরী, আমাদের গেস্ট কনসালটেন্ট ডক্টর গিয়াসউদ্দিন আহমেদ, উনি যে যদি কোনো কিছু ভুল করেন, আমি যদি কোনো ভুল করি, আমাদেরকে একটু ক্ষমা সুন্দর করে দেখবেন। আমরা চাবো আপনাদের আমাদের কমিউনিটির আরও সেবা করে যাওয়ার জন্য, কমিউনিটির মানুষ যাতে বিভিন্ন ধরনের এই অল্টারনেটিভ মেডিসিনের অ্যাডভাইস পায়,
এবং সাথে সাথে আমাদের অনেক রোগগুলো আছে যেগুলা আমরা কীভাবে কিওর হতে পারি এটা জানি না। আমরা একে অন্যের মাধ্যমে পরামর্শের মাধ্যমে আমরা আরও কমিউনিটিকে সেবা করে দিব এই প্রত্যাশা নিয়ে আমি ইমরান হোসেন চৌধুরী INTV পক্ষ থেকে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী হ্যালো আমরা এই কিছু শেষের পথে আমাদের ডাক্তার কনসালটেন্ট গ্যাস্ট্রোদের আহমেদ তাদের কিছু বলবেন। পরে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একটু লম্বা ওকে, ধন্যবাদ। আর আচ্ছা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সুস্বাস্থ্যই আমরা কামনা করি। আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আপনাদেরকে সচেতন কীভাবে করতে পারি। বিশেষ করে খাওয়া দাওয়ার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আর স্বাস্থ্যবিধি এবং খাদ্যাভ্যাস এই দুইটা জিনিস সবসময় মনে রাখবেন এবং নিয়মিত ব্যায়াম করবেন, ব্যায়াম। তাহলে সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি আমাদের প্রত্যাশা কামনা। ওকে, আজকের অনুষ্ঠান এখানেই আমাদের শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। INTVর পক্ষ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য। আগামী অনুষ্ঠান আগামী সোমবার হবে, সোমবার 7টা থেকে 8টা পর্যন্ত। এই সময়ের অপেক্ষায় আমরা আপনাদের দেখার অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম।